নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। এই মুহূর্তে আমি আছি এই কোচবিহার রাজবাড়ি সংলগ্ন পার্কে। এইখানে পার্কে বহু মানুষ আসেন। নিত্যদিনই তারা এইখানটায় হাঁটাহাঁটি করেন, ঘোরাঘুরি করেন, বিভিন্ন বা কাজের শেষে এসে অনেকে বিশ্রামও নেন এখানে। তো আমরাও এই মানুষজনদের এক জায়গায় জড়ো করলাম এই পার্কে। কেন কি আমরা যেটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছিলাম যে ভোটের হওয়া কেমন। তো আমরা আজকে একটু তাদের সঙ্গে কথা বলি যে কোচবিহারের ভোটের এই মুহূর্তে পরিস্থিতিটা কি, তারা কি ভাবছেন, সেই সব নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম জহুরুল মিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর নগঞ্জ বালাসী দেওয়ানহাট। আচ্ছা, তো কেমন বুঝছেন ভোটের পরিস্থিতি? ভোটের পরিস্থিতি বোঝার আগে আমার তো নামই নাই। আপনার নাম বাদ? হ্যাঁ, আমার নাম প্রথমে ছিল সিরিয়ালে, তারপরে থাকার পরে সিল মারা ছিল, ঠিক আছে, ওইটা কোর্টের অধীনে ছিল, তারপরে ওইটা ডিলিট করে দিছে। এখন কে কারা ডিলিট করছে সেটা তো আমি জানি না। এখন আবার নতুন করে। আপনারা কি এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, আমরা কুচবিহারের স্থায়ী বাসিন্দা। আমার বাবা, আমার বাবার বাবা, হ্যাঁ, এখানে ইন্তেকাল করছে। আমার মা এখন বর্তমান 22-এ আছে, মোটামুটি 100 বছরের কাছাকাছি হবে। 2002-এ আমার বাবার নাম আছে লিস্টে, আমার মা রানিং আছে, আমার দাদা আছে, আমার দিদি আছে। আমার লিস্টে কোনো নাম নাই, আমার নাম ডিলিট করে দিছে। যে বিচারাধীন যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেইগুলোতে গেছিলেন? হ্যাঁ, আমি এর আগে বিডিও অফিসে কাগজ দিতে বললো, আমি কাগজ জমা করছি, তারপরেও আমার নাম আসে নাই। এখন আবার নতুন করে অনলাইনে করতে বলছে, তারপরে আবার আমাদের ডিএম অফিসে দিতে বলছে, অনলাইনে করে ডিএম অফিসে দিছি। এখন কি হবে সেটা আমি বলতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি যেটা মানে মনে করা হচ্ছে যে আপনি এবছর আর ভোট দিতে পারছেন না। মনে হয় তো তাই, যে আমাদের যে রানিং সরকার আছে বা বিরোধী সরকার, ওরা চাচ্ছে যাতে আমরা ভোট দিতে না পারি। হ্যাঁ, এই চিন্তাধারা নিয়ে হয়তো এই আচ্ছা পরিকল্পনা করতেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মানিক খান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো 19 নম্বর ওয়ার্ড, দেবী বাড়ি পড়ে, মানে এই কোচবিহার? কোচবিহারে, রাজবাড়ির পাশেই। আচ্ছা, তো আপনি কি এই বছর ভোট দেবেন? এই বছর আমি পাবো, কিন্তু আমার হয়ে পাবে না। কে? বিবি আমার। আচ্ছা উনি পাবে না, উনি নাম কাটা গেছে। আচ্ছা, গেল 4বার ভোট দিছে, এবার নাম কাটা পড়ছে। ও 4বার আগে ভোট দিয়েছিলেন, এই বছর আপনার স্ত্রীর আর কি ভোট নেই, এবার ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে। তারপরে ওটা কোর্টে চলতেছিল, পরে ওখান থেকে আসলো, আসার পর দেখে ডিলিট হয়ে গেছে। পর ডিএম অফিসে কাগজপত্র জমা দিছি, এখন কি হবে বলতে পারি না। আচ্ছা, তো এবার দেখি আপনার নাম কি? আমার নাম সঞ্জয় দে, আপনি কোথায় থাকেন? কুচবিহার শহরে। ভোটের পরিস্থিতি কেমন, হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া আমাদের আমরা যা লক্ষ্য করছি, যা ঘুরতেছি দেখতেছি, তাতে আমাদের রাজ্য সরকার যা উন্নয়নমূলক কাজ করছে, তাতে সরকার আমাদের এখানেই থাকবে। আচ্ছা, না কোচবিহারে তো মাত্র 2টি সিট ছিল তৃণমূলের। তো এইবার কেমন ফল হবে? আগে একটা ধর্মের সুশ্রুতি দিয়ে একটা ভোট ভাগ করেছিল, আর এবার মানুষ চিন্তা করছে উন্নয়নের পক্ষে ভোট। এই উন্নয়নের পক্ষে ভোট, তারপর এসআই ঠেসাই নিয়ে, এগুলো নিয়ে মানে একটা মানুষ বিতৃষ্ণা। তাতে যা কুচবিহারের যা হাওয়া, তাতে 9-0, তৃণমূল 9, বিরোধী 0। ও মানে গত বছর ছিল, মানে আগে এখনো পর্যন্ত ছিল দুটো, এবার তাহলে হচ্ছে বলছে 9-9। তাহলে বিজেপি ভ্যানিশ। বিজেপি ভ্যানি। আর আরেকটা কথা ছিল, আমি দক্ষিণ কেন্দ্রে ভোটার। আগে আমরা দেখছিলাম যে একটা বিজেপি হাওয়া, কিন্তু সেই হাওয়ার চোটে নিখিল রঞ্জন দে জয়লাভ করছিল। আচ্ছা, কিন্তু আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে আমি লক্ষ্য করছি, যে কুচবিহার শহর এবং ওনার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একটা দিন যে প্রার্থীর যে একটা মানে মুখ আমরা দেখিনি, একটা উন্নয়নমূলক কাজও আমরা লক্ষ্য করিনি। কিন্তু এই যে আমাদের অভিজিৎ দে ভৌমিক এবার তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, ওনাকে দেখলাম যে আমি ব্যক্তিগতভাবে যে কোনো কাজে গেছি, ওনার কাছে না নাই, আমি উপকার পেয়েছি। এর জন্য আমি একটা ফিটেস্ট ক্যান্ডিডেট আমার মনে হয়েছে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে অভিজিৎ দে ভৌমিক। আচ্ছা, আপনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস এবার 9-9, এই দাদা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস এবার 9-9। দেখা যাক অন্যরা কি বলে। আপনার নাম কি? সৌমেন চন্দ্র। আপনার বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ কেন্দ্রে, আমাদের ওই যে দেইবাড়িতে বাড়ি। আচ্ছা, তো এইবার মানে মনে হচ্ছে কীরকম হাওয়া, কি হাওয়া যেটা বোঝা যাচ্ছে, কাজের নিরিখে ভোট হবে, সেটা অভিজিৎ দেব ভৌমিকই জিতবে।
না এইবার যে বিজেপির এতদিন ধরে এতগুলো বিধায়ক কোচবিহারে, মানে বিজেপির বলতে গেলে কোচবিহারে একটা শক্ত ঘাঁটির মতো নাকি, সেই জায়গাটা থেকে আপনার কেন মনে হচ্ছে যে এবার হচ্ছে যে তৃণমূলের কথা ভরসা রাখছেন কেন? ভোটের আগে বিজেপি শব্দটা শুনতে পাচ্ছি, অ্যাকচুয়াল বিজেপি বলে কি আমি দেখি নাই। কেন তো বিজেপি তো এত কোনো বিধায়কের রাস্তা দেখি নাই, কোনোদিনও কোনো কাজে দেখি নাই, কোনো উন্নয়নমূলক কাজে দেখি নাই। তো বিজেপি 2021 সালে, ভোটের আগে বিজেপি শব্দটা শুনতে পাচ্ছি। হ্যাঁ 2021 সালে তো বিজেপি এইখানটায় যথেষ্ট ভালো ফল করে। বিজেপি হ্যাঁ 7টা সিট পেয়েছিল, হুম। ওটা একটা ইসে ছিল, ধর্মের সুশ্রুড়ি বলেন ইসে বলেন এসব দিয়ে করছিল। কিন্তু এইবার কাজের নিরিখে যেটা ভোট হবে, অভিজিৎ দেব ভৌমিক আমাদের ওয়ার্ড এখান থেকে জিততে শিওর। আর গোটা গোটা কোচবিহার জেলাতে কি অবস্থা? গোটা কোচবিহার জেলায় কিছু না হলে 8টা সিট পাবেই, যদি কোনো কারণে একটা মিসও হয় 8টা সিট একদম তৃণমূল কংগ্রেস পাচ্ছে, আচ্ছা, এটা আমার ধারণা। আপনার নাম কি? মজিবুল হক। আচ্ছা, আপনার বাড়ি কি এই কোচবিহারে? আমার বাড়ি কুচবিহারে না, নাটাবাড়ি কিন্তু নাটাবাড়ি? নাটাবাড়ি। ও বাবা, বিখ্যাত এলাকা। হ্যাঁ, তো গতবারের যে বিধায়ক, হুম। তার নাম কি ছিল? গতবারের বিধায়ক ছিল মীর গোস্বামী, উনি তো মানে এই বছর সুইচ অফ বিধায়ক বললে চলে আর কি, কারণ ওনাকে তো দেখা যায়নি কোনো 5 বছরে। বলছে মীর গোস্বামীকে সুইচ অফ বিধায়ক, এটা একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যাঁ, সুইচ অফ বিধায়ক, আপনারা অনেক জায়গায় জিজ্ঞাসা করবেন যে ওনাকে সুইচ অফ বিধায়ক, কারণ উনি 5 বছর পর পর দেখা যায়, তার আগেই কোথাও দেখা যায় না। কিন্তু ওনাকে তো এবার পুরোপুরিভাবেই অফ করে দেওয়া হলো। তো ওই যে অফ, তো সুইচ অফ থাকলে কী হবে, আর সুইচ খুলছে না, কীভাবে খুলবে? কারণ ওনাদের কাজই হচ্ছে ধর্মের সুশুরি দিয়ে রাজনৈতিক ফায়দা লুটানো। আচ্ছা, যেখানে এসআইআর এর নাম করে আমার 2 দিদি 1 ভাই ডিলিট করে দেওয়া হলো নাম। 1938 সনে যেখানে রাজ আমলের দলিল আমার বাড়িতে, প্রমাণস্বরূপ যদি কেউ দেখতে চায় তা দেখাই দিতে পারবো, কিন্তু ওনারা কী করলো, ডিলিট করে দিল। ধর্মের সুশুরি, ভোট আসলে ধর্মের সুশুরি, এইভাবেই তো ওনাদের কাজ। 5 বছরে যে কাজ করছে, সারা বিধানসভা এলাকায় ঘুরে একটা জায়গায় কোনো সাইনবোর্ড দেখাতে পাবেন না যে এই বিধায়ক এই কাজটা করছে। তাহলে উনি কীভাবে, ওনাকে তো সুযোগ বিধায়ক বলা চলবে। আচ্ছা, তো এবার ফলাফল নাটাবাড়িতে কি হতে পারে, কোন দিকে যেতে পারে? মীর গোস্বামী কিন্তু বিজেপি আর প্রার্থী করলো না, তো এবার নতুন প্রার্থী। নাটাবাড়িতে মিনিমাম যদি আপনারা ভালোভাবে সবার কাছে পৌঁছান, মনে হয় 25 থেকে 30 হাজার ভোটে আমাদের শৈলেন্দ্রনাথ বর্মা জিতবে। মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তৃণমূল কংগ্রেস জিতবেই 100%। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুচবিহারি শহরেই বাড়ি। আচ্ছা, তো এইবার যে মানে যা পরিস্থিতি, তাতে যেমন এসআইআর নিয়ে একটা বেশ কুচবিহার সরে, কেন কি না কুচবিহার তো এই সীমান্তবর্তী একটা মানে জেলা, এবং এইখানটাতে বাংলাদেশ, মানে এইটা সীমান্তবর্তী জেলা বলতে বাংলাদেশটাই বেশি বোঝায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা এরকম পরিস্থিতিতে এসআইআর কতটা প্রভাব ফেললো বলে মনে হয়? দেখুন, এসআইআরটা তো একটা পরিকল্পনা, এটা ডিজাইন, একটা প্ল্যান বিজেপির। আপনি দেখুন, ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে আপনি অন্য যে স্টেটগুলোতে হয়েছে সেখানে নাম বাদ গেছে, কিন্তু প্রকৃত ভোটার কিন্তু সেইভাবে বাদ যায়নি। আপনি রিসেন্ট বিহার দেখেছেন, সেখানে কিন্তু এটা হয়নি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন এরা পরিকল্পনা করে মানে ভোটারদেরকে বাদ দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, মূলত কেন্দ্রীয় সরকার। একের পর এক স্টেট আপনি দেখুন, মহারাষ্ট্রের রেজাল্ট দেখবেন, আপনি সবচেয়ে বেশি দেখবেন হরিয়ানাতে দেখবেন, সেখানে কংগ্রেস একদম কাছাকাছি চলে গেছিলো, কিন্তু 11th আওয়ারে সেখানে ম্যানিপুলেশন হোক বা যাই হোক না কেন, কোনো একটা টেকনিক্যাল এররে সেখানে কিন্তু বিজেপি আবার ক্ষমতায় আসে। অর্থাৎ বিজেপির প্ল্যানটা হচ্ছে ব্যাকডোর দিয়ে ক্ষমতাটাকে দখল করা, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মাথায় না রাখতে না, হবে। আমি এটা তো ঠিকই, আপনি যেটা বলছেন সেটা ঠিকই। আমি বলছি যে কোচবিহারে এখনো পর্যন্ত মোটামুটি আছে 1 লাখের ওপরে মনে হচ্ছে নাম বাদ গেছে। হ্যাঁ গেছে, অবশ্যই গেছে। দেখুন, ভোট হচ্ছে একটা সংগঠনের উপর অনেকটা ভোট নির্ভর করে, কিন্তু গত বছরের রেফারেন্স আপনি বলছিলেন, গত বছরের মতো এবার ভোট হচ্ছে না। এবার ভোট হচ্ছে মানুষ অনেকটা উন্নয়নের উপরে নির্ভর করে মানুষ ভোটটা দিচ্ছে, উন্নয়নের নিরিখে। এবং কুচবিহারে যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের থেকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট অত্যন্ত দক্ষ, এবং তারা মানে 365 দিন মানুষের সঙ্গে থাকেন। সুতরাং এইবার ভোটটা, আপনি তো বলছেন যে তৃণমূলের ক্যান্ডিডেট যারা হয়েছেন তারা মানুষের সঙ্গে থাকেন, তাও যেটা বিজেপির এতদিন ধরে হচ্ছে যে 7 জন এমএলএ, তাদের একসময় এরকম এমপি, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রকে ছিল, হ্যাঁ। মন্ত্রকে ছিলেন। তো
আপনাদের গর্ব হওয়ার কথা আপনাদের জেলা থেকে একজন এরকম কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও আপনি এই কথাটা কেন বলছেন না যে বিজেপির লোকজনদেরও হচ্ছে মানে তারা কাজ করে? সেটা কি আপনার মনে হচ্ছে না যে তারা কোনো কাজ করেছে? কোনো কাজই করেনি। আপনি দেখুন না, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের মতন একটা মন্ত্রী, আপনি বলুন কুচবিহারে একটা উল্লেখযোগ্য একটা কাজ দেখান যে এই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মানে নিশীথ প্রামাণিক নিশীথ প্রামাণিক কী কাজটা করেছে আপনি দেখাতে পারবেন না। একটা এই স্টেডিয়াম হবে এই বলে একটা বিরাট প্রচারের আলোয় আনা হলো, জমি অধিগ্রহণ ফতিগ্রহণ সব হয়ে গেল, কোথায়? তারপরে ভোট বৈতরণী চলে গেল, ব্যাস শেষ। নিশীথ প্রামাণিকও হেরে গেল। তখন প্রেডিকশন করা হয়েছিল যে নিশীথ প্রামাণিক হারবে না, কুচবিহার জিতবেই। কিন্তু অভিজিৎ দেবভূমিকের মানে দক্ষ সাংগঠনিক ক্ষমতা, মমতা ব্যানার্জির নির্দেশে এবং এখানে কিন্তু তৃণমূল জিতেছে। আপনি ভাববেন না বিধানসভা ওয়ারি যে তার যে ফলগুলো রয়েছে সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, আমি 9-0 বলবো না, আমি 1-2 সিট হয়তো স্লিপ হতে পারে। দেখুন ভোট তো মানুষ দেবে, নিশ্চয়ই এতটা তো প্রেডিক্ট করা সম্ভব না। তবে 1-2 সিট, ম্যাক্সিমাম 2 সিট যদি মানে চলেও যায় যেতে পারে, কিন্তু ভোট কিন্তু তৃণমূলের পক্ষেই হবে। এই বিষয়ে কুচবিহার শহরের বুদ্ধিজীবী মানুষ এবং যারা শিল্পী সংস্কৃতি মনস্ক মানুষ আছে তারা আছেন, প্লাস খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, সবাই মিলে কিন্তু ভোটটা এবার তৃণমূলের পক্ষেই হবে। আচ্ছা, তো এইখানে অদ্ভুত একটা ব্যাপার আছে। গত বছর মানে কতগুলো নির্বাচন দেখা যাচ্ছে, আগে যেমনি নির্বাচন বলতে মুর্শিদাবাদের ডোমকল বা এই ধরনের যে নামগুলো আসতো, এখন দেখা যাচ্ছে যে কোচবিহারের নামটা চলে আসে আগে। হ্যাঁ, দিনহাটা, শীতলকুচি এই নামগুলো আসে। এটা কেমন লাগে আপনার কোচবিহার? হ্যাঁ, আমাদের তো শুনতে খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখুন এই যে বিজেপির কিছু উপদলীয় কোন্দল বলুন, প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে দৌড়ে এগিয়ে থাকার প্রতিযোগিতাই বলুন, যাই বলুন না কেন, তারা কিন্তু গোলমালটা পাকাচ্ছে। এবং দেখবেন একটা মানে বিজেপির যে বিধায়ক যারা রয়েছেন তাদের হাঁটা, তাদের চলাফেরা, তাদের 20-25 জন সিআরপিএফ সঙ্গে নিয়ে তাদের যেতে হয়। মানুষের সঙ্গে কোনো জনসংযোগ নেই, কোনো রকম মানুষের সাথে নিবিড় জনসংযোগ কিচ্ছু নেই। একটা ধর্মের ভিত্তিতে ভোট হয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেই জায়গাটা কিন্তু সরে গেছে। এবং এবার কিন্তু মানুষ ভীষণ সচেতন, বিজেপি মানে মানুষের থেকে বিচ্ছিন্ন। মানে এবার বলতে চাইছে যে এবার ধর্মের ভিত্তি নয়, কাজের নিরিখে ভোট হবে। একদম একদম। আর তাছাড়া মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো দেখুন, ওদের যে সংকল্পপত্র মানে ওরা ইস্তাহার যেটা প্রকাশ করলো, সেখানে কিন্তু ডিটো তৃণমূল কংগ্রেসের যা যা প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোকে কপি অ্যান্ড পেস্ট করা হয়েছে। জাস্ট পাওয়ারে না এসে বলাই যায় আমি 3,000 টাকা মাসে দেবো, পাওয়ারে না এসে বলাই যায় যুবসাথী আমি 3,000 দেবো, কিন্তু প্র্যাকটিক্যালি তো সম্ভব না। না, সে তো অনেক রাজ্যে কিছু দেখাও গেছে। পারেওনি তো, দিল্লিতে পারেনি, উড়িষ্যাতে পারেনি, কোথাও পারেনি। তো এই যে প্রতিশ্রুতির বন্যা, মানুষ কি বোঝে না? দেখুন প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকেই ইন্টারনেট অ্যাক্সেস করে, সুতরাং এ কিন্তু মানুষ বুঝে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, এখন গ্রামের একটা পরিবার তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, তারপরে আপনার এই যে রিসেন্ট যে আমাদের যুবক ভাইদের জন্য, যুবক যুবতীদের জন্য যে প্রকল্পটা সেটা পাচ্ছে। আপনি দেখবেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব মিলে কোনো পরিবার 5 থেকে 7,000 এমনকি 10,000 টাকা পর্যন্ত তাদের মাসে আসছে। তাদের পরিবারটা সচ্ছল হয়েছে। কেউ কি চাইবে যে আমার এই যে অধিকার, অর্জিত অধিকার, সেই অধিকারকে আমি মানে মোটামুটি আপনি বলতে যাচ্ছেন যে মানুষের একটা বর্তমান সরকার মানে রাজ্য সরকারের প্রতি একটা আস্থা আছে, সেইটাই ভোটে প্রভাব পড়বে, কুচবিহারও প্রভাব পড়বে, 100% পড়বে। আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিলাম যে এইখানটায় মোটামুটি একটা বোঝার চেষ্টা করছিলাম যে এইখানটা কুচবিহারের কী অবস্থা। তো তাতে যা বোঝা যাচ্ছে যে এবারের ভোটটা যেন একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম এই কারণে দেখুন অনেক জায়গাতে বলা হচ্ছে যেটা যে ভোট অন্যরকম কেন কিনা নির্বাচন কমিশন যা যা আর কি পদক্ষেপ নিচ্ছে সেই অনুযায়ী বলা হচ্ছে যে এবারের ভোটটা একটু অন্যরকমই হবে। এবং কোচবিহার নিয়ে যেটা এখন হচ্ছে গোটা রাজ্যে একটা চর্চা হয় যে উত্তেজনা, বিশেষ করে দিনহাটা, শীতলকুচি এই নামগুলো সবার মধ্যে আছে। তো আমরা সেই সব নিয়ে কথা বলছিলাম এবং তাতে একটা জিনিস উঠে এলো যে এসআইআর কিন্তু হচ্ছে কুচবিহারে একটা প্রভাব ফেলছে। কেন, বহু মানুষের নাম বাদ গেছে, সেখানটা সংখ্যালঘু মানুষ থেকে আরম্ভ করে রাজবংশী মানুষ তারা আছেন, ফলে সেইটা একটা প্রভাব পড়বে। এবং যেটা এখানে অনেকেই যেটা বলার চেষ্টা করলেন যে বিজেপির উপর মানুষ 2021 সালে ভরসা রেখেছিল এবং তারা এইখানটাতে বিজেপির 7 জন বিধায়ককে এনেছেন এবং একসময় বিজেপি সাংসদও দিয়েছিল এবং হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে মানুষজন যা প্রত্যাশা করেছিল তাদের কাছ থেকে সেটা পায়নি এবং
তাদের যেটা বলছেন যে তাদের কাউকে দেখা পায়নি, কেউ অনেকে বলছেন যে কোনো বিধায়ককে যে সুইচ অফ বিধায়ক কেন কিনা তার সবসময় সুইচ অফ থাকতো, এরকমই একটা ব্যাপার। ফলে এবার বিজেপির প্রতি যেন কোথাও একটু আস্থাটা কমছে কোচবিহারের মানুষের, এবং হচ্ছে তারা যেটা বলছেন যে এবার তৃণমূল কংগ্রেস হয়তো অনেকটাই ভালো ফল করবে, এরকমটাই এখন যা আলোচনা করলাম তাতে উঠে এসছে। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই কোচবিহারের রাজবাড়ির সামনের পার্ক থেকে এই আমাদের এই আলোচনার একটা সভা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।